হাই বন্ধুরা, তোমরা অবশ্যই খুব ভালো আছো। আমি সরকার স্যার। আজকে তোমাদের কাছে আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি তোমরা যারা জীবনে সাফল্যিত হতে চাও বা চাকরি পেতে চাও তাদের জন্য অত্যন্ত কমন প্রশ্ন। তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছো কিংবা অনেকে বিএ পাশ করে আছো, তাদের জন্য এই মুহূর্তে দেশে প্রচুর চাকরি ভ্যাকেন্সি আছে। সে রাজ্য বা কেন্দ্র যে কোনো সব জায়গাতেই এই চাকরির ভ্যাকেন্সি আছে। যেমন আরপিএফের কনস্টেবল, এসআই, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসির কেন্দ্রীয় এসএসসি, রাজ্য এসএসসি, তার বিভিন্ন গ্রুপ ডি, টিচিং, নন টিচিং, এছাড়া ব্যাংক, রেলওয়ে, বিভিন্ন চাকরির দরজা তোমাদের জন্য খোলা আছে। তো তোমাদের জন্যই এই ভিডিওটি। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি অত্যন্ত কমন প্রশ্ন। বিগত দিনের ভারতবর্ষের বিভিন্ন রকম চাকরি পরীক্ষা এসেছে, আগামী দিনেও আসবে। এই রকম প্রশ্নগুলি নিয়েই আজকের ভিডিওটা। তো দেখে নাও তোমাদের জন্য আজকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অপেক্ষা করছে। এক নম্বরে আছে, ঝিলম নদীর তীরে অবস্থিত শহরটির কোনটি? এরকম চারটি অপশান দেওয়া থাকবে। সেই চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। তো আমি মূলত সঠিক উত্তরটি করে দিয়েছি। প্রশ্নে তোমাদের চারটি করে অপশান দেওয়া থাকবে। দেখো, ঝিলম নদী বর্তমান নাম হলো সিন্ধু নদী। প্রাচীনকালে এর নাম ছিল ঝিলম নদী। তো এই ঝিলম নদীর তীরে অবস্থিত হলো শ্রীনগর শহর। শ্রীনগর শহর, যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত শ্রীনগর শহর। এখান থেকে বা এটাও দিতে পারে সিন্ধু নদীর তীরে একটি শহরের নাম বলো, তাহলে শ্রীনগর শহর। এছাড়া দিতে পারে এই যে ঝিলম নদী বা সিন্ধু নদীর উৎপত্তি কোথায়, এটা এছাড়া কোথায় পতিত হয়েছে, এরকম প্রশ্ন দিতে পারে। তো ঝিলম নদী বা সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে এবং দুটি দেশ, মূলত ভারতবর্ষ এবং বর্তমান পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে কোথায় প্রবেশ করেছে না আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। তো এইরকমভাবে যে কোনোভাবে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। তো তোমরা অবশ্যই পেরে যাবে যদি এই ভিডিওটি দেখো। 2 নম্বরে আছে, রাজতরঙ্গিনী গ্রন্থ কার লেখা? রাজতরঙ্গিনী গ্রন্থ কার লেখা? এটি হলো কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ। কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ। 3 নাম্বার আছে পিন, PIN, পিন। এই পিন নাম্বার, যেটা সেই পিন নাম্বারের বা পিনের পুরো নাম কি? এই প্রশ্নগুলো প্রায়ই দিয়ে থাকে এরকম যে ফুল ফর্ম লেখো। তো পিনের পুরো নাম হলো পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার। পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, এটি হলো পিনের পুরো নাম। 4 নম্বরে আছে, পশ্চিমবঙ্গের পূর্বের নাম কী ছিল? আমাদের এই পশ্চিমবঙ্গের পূর্বের নাম কী ছিল? ইতিপূর্বে একাধিক পরীক্ষা এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। তো পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল বঙ্গদেশ। পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল বঙ্গদেশ। 5 নম্বর আছে, বিহু কোন রাজ্যের নৃত্য? বিহু কোন রাজ্যের নৃত্য? বিহু হলো আসাম রাজ্যের নৃত্য। আসাম রাজ্যের একটি লোকনৃত্য হলো বিহু।
6 নম্বরে আছে সিম, যে আমরা মোবাইলে সিম ব্যবহার করি, এই সিমের ফুল ফর্ম কি বা সিম এর পুরো নাম কি? তো এই সিমের পুরো নাম হলো সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশান মডিউল। সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশান মডিউল, এটি হলো সিমের ফুল ফর্ম। আমি আবার বলছি যে প্রত্যেকটি প্রশ্নই এইরকমই প্রশ্ন দেয় যার 4টি করে উত্তর দেওয়া থাকবে, প্রত্যেকটা পরীক্ষাতে তাই থাকে। কোনোটা প্রায়ই এখন নেগেটিভ মার্ক থাকে না কোনো কোনো পরীক্ষাতে, আর গোল চিহ্ন করতে হয়। তো তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই তোমরা সেগুলো উত্তর করতে পারবে। 7 নম্বরে সব থেকে ছোট ভূমি আছে ভারতের কোন রাজ্যে? সবচাইতে ছোট ভূমিরূপ বা ভূমি আছে ভারতের কোন রাজ্যে? এটি হলো গোয়া রাজ্যে। গোয়া রাজ্যে। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ভারতের সবচাইতে ছোট রাজ্যের নাম কি? তাহলে হবে গোয়া হলো ভারতের সবচাইতে ছোট রাজ্য। 8 নম্বরে আছে চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম কি? চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম কি? চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম হলো পুলকেশী প্রথম বা পুলকেশী ওয়ান, হলো চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম। 9 নম্বরে আছে দিল্লির লোদি বংশের শেষ সুলতানের নাম কি? দিল্লির যে লোদি বংশ ছিল সেই লোদি বংশের শেষ সুলতানের নাম কি? শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। শেষ সুলতানের নাম ইব্রাহিম লোদি। 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে পানিপথের যুদ্ধে তিনি কি হন? পরাজিত এবং নিহত হন। প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে দিতে পারে যে এই ইব্রাহিম লোদি কোন যুদ্ধে পরাজিত হয়? 1526 খ্রিস্টাব্দের পানিপথের প্রথম যুদ্ধে। কার কাছে পরাজিত হয়? এটাও দিতে পারে, সেটা হলো বাবরের কাছে। আবার এটাও দিতে পারে যে এই লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তখন উত্তর হবে বহুলল লোদি। কি হবে? বহুলল লোদি হলো এই লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর 10 নম্বরে আছে গুগল। এই গুগলের পুরো নাম কি? যে গুগল আমরা সবসময় মোবাইলে ব্যবহার করি, গুগলের পুরো নাম কি? গুগলের পুরো নাম হলো কি? গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। এটা হলো গুগলের পুরো নাম। আবার বলছি, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ, এটা হলো গুগলের পুরো নাম। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই অত্যন্ত কমন প্রশ্ন, এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলি দিয়ে থাকে। তো তোমরা অবশ্যই এগুলো একদম মুখস্থ করে ফেলবে। আরেকটি অত্যন্ত খুশির খবর তোমাদের, এই চ্যানেলেই নিয়মিত এখন তোমাদের চাকরি পরীক্ষার ভিডিও দেব। আর আরেকটি জিনিস, যে চাকরির বিভিন্ন চাকরি পরীক্ষাতে যে সমস্ত ম্যাথগুলি আসে, সেই ম্যাথের শর্টকাট ম্যাথ অতি সহজেই 1-2 মিনিটের মধ্যেই তোমরা যাতে তার অ্যান্সার করতে পারো, সেই রকম ম্যাথগুলি এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে এর পরে পরে। তো যাই হোক, দেখে নাও
ভারতের সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতের সবচাইতে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হলো লাক্ষাদ্বীপ। কি? লাক্ষাদ্বীপ। আমরা প্রত্যেকেই জানি ভারতে টোটাল রাজ্য হলো 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো 8টি। তো এই যে কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যে লাক্ষাদ্বীপ হলো সবচাইতে ছোট। আর এই লাক্ষাদ্বীপে ছোট ছোট টোটাল 36টি দ্বীপ আছে। এই 36টি দ্বীপের মধ্যে টোটাল 7টি দ্বীপে মানুষ বসবাস করে। 7টি দ্বীপে বসবাস করে আর তার মধ্যে 6টি দ্বীপে পর্যটকদের যাওয়ার অনুমতি আছে। একটি দ্বীপে পর্যটকদের ভ্রমণের অধিকার নেই। এগুলো অবশ্যই মনে রাখতে হবে আমাদের। 12 নম্বরে আছে পশ্চিমবঙ্গ রাজ্য। এই যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, এই পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়? এটা আমরা অনেকেই জানি না। পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়? না, পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয় 1947 সালে। 1947 সালে স্বাধীনতার বছরই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়। 13 নম্বরে ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। এছাড়া এখান থেকে আরেকটি প্রশ্ন দিতে পারে যে ভারতের বা তবলা এবং সেতারের জনক কাকে বলা হয়? কি বললাম? না, তবলা এবং সেতারের জনক বলা হয় এই আমির খসরুকেই বলা হয়। উনি এই তবলা এবং সেতার বাজনা এর প্রবর্তন করেন, তার জন্য একে বলা হয় এই দুটির জনক। 14 নম্বর আছে কোন বিদেশি শাসক 1026 খ্রিস্টাব্দে ভারতের বিখ্যাত সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? কোন বিদেশি শাসক ভারতের বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং লুণ্ঠন করেন? এটি হবে সুলতান মাহমুদ। এর উত্তর হবে। এছাড়া দেওয়া থাকতে পারে মাহমুদ গজনভি। 4টি অপশান দেওয়া থাকবে, তার মধ্যে হয় সুলতান মাহমুদ দেওয়া থাকবে অথবা মাহমুদ গজনভি, যে কোনো একটা, একজনেরই নাম সুলতান মাহমুদ বা মাহমুদ গজনভি। তিনি 1026 খ্রিস্টাব্দে ভারতের যে বিখ্যাত সোমনাথ মন্দির, এই মন্দির লুণ্ঠন করে। আরেকটা জিনিস, এই সুলতান মাহমুদই ভারতে ধন দৌলতের লোভে টোটাল 17 বার আক্রমণ করেছিল, শুধুমাত্র ধন দৌলত লুট করার জন্য। আর তার টার্গেট ছিল ভারতের বিভিন্ন মন্দির, কারণ মন্দিরে অত্যাধিক ধন সম্পদ সেই সময় জমা হতো, এখনও হয়। তো যাই হোক, আবার এখান থেকে প্রশ্ন দিতে পারে সোমনাথ মন্দির, এই বিখ্যাত সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? তাহলে গুজরাটে এই সোমনাথ মন্দির অবস্থিত। এটাও দিতে পারে সোমনাথ মন্দির কোন দেবতার মন্দির? সোমনাথ মন্দির হলো ভগবান শিব ঠাকুরের মন্দির। কার? শিবের মন্দির। ভগবান শিবের মন্দির হলো এই সোমনাথ মন্দির। তো এই সোমনাথ মন্দির থেকে যে কোনোভাবে প্রশ্ন দিতে পারে। এছাড়া আরেকটি প্রশ্ন, এই সোমনাথ মন্দির যখন উনি লাস্ট আক্রমণ করে 1526 খ্রিস্টাব্দে, সেই সময় এই মন্দিরে তো প্রচুর সেবায়েত দাস দাসী থাকতো। এছাড়া দক্ষিণ ভারতের ঠিক এই মন্দির এবং তার আশেপাশে থেকে প্রচুর মানুষ, পুরুষ এবং মহিলা মানুষ বেদে দাসী করে বা দাস করে নিজের দেশে নিয়ে চলে যায়। 15 নম্বরে কোন গুপ্ত রাজা
একজন লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেছিলেন? কোন গুপ্ত রাজা একজন লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেছিলেন? এটির উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যাকে বিয়ে করেছিলেন। সেই লিচ্ছবি রাজকন্যার নাম হলো কুমার দেবী। লিচ্ছবি রাজকন্যাটার নাম ছিল কুমার দেবী। এই লিচ্ছবি বংশটা ছিল বর্তমান বিহারে অবস্থিত। লিচ্ছবি বংশটা কোথায় ছিল? না, বিহারে ছিল এই লিচ্ছবি বংশ। এই বংশটা ছিল তৎকালীন ভারতবর্ষের প্রাচীন একটা রাজবংশ। 16 নম্বর আছে মৃচ্ছকটিক নামক গ্রন্থটি রচনা করেন কে? মৃচ্ছকটিক নামক গ্রন্থটি রচনা করেন শূদ্রক। শূদ্রক মৃচ্ছকটি নামক গ্রন্থটি রচনা করেন। 17 নম্বর আছে সিসিটিভি এর পুরো নাম কি? যে সিসিটিভিটা এখন প্রায় বাড়িতে দোকানে বিভিন্ন জায়গায় লাগানো আছে বা লাগায় সবাই, এর পুরো নাম কি? সিসিটিভির পুরো নাম হলো ক্লোজড সার্কিট টেলিভিশন। ক্লোজড সার্কিট টেলিভিশন হলো এই সিসিটিভির পুরো নাম। 18 নম্বরে কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন। হাওয়ার্ড এইকিন। তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যত পারো যত বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। কারণ এইরকম ভালো ভালো ভিডিও এবং তোমাদের জীবনে পথের সঙ্গী কিংবা পথে দাঁড়ানোর মতো, চাকরি পাওয়ার মতো বিভিন্ন ভিডিও আমি দেব এবং সঙ্গে সঙ্গে তোমরা পাবে। আর একটা কথা মনে রাখবে যে তোমরা যত বন্ধুদের নিয়ে একসঙ্গে প্রশ্নগুলি আলোচনা করবে তত বেশি তোমাদের মনে থাকবে। কারণ চাকরির ক্ষেত্রে যত বেশি আলোচনা করবে, যত বেশি মুখস্থ করবে, যত বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে এই প্রশ্ন আলোচনাগুলো, তত বেশি তোমাদেরই লাভ। তো তাই বলছি যে তোমরা যত বেশি পারো শেয়ার করে দেবে। 19 নম্বরে জনসংখ্যার দিক দিয়ে ভারতের প্রথম কোন রাজ্য? প্রশ্নটা হলো জনসংখ্যার দিক দিয়ে ভারতের কোন রাজ্য প্রথম? তো দেখে নাও, জনসংখ্যার দিক দিয়ে ভারতের প্রথম হলো ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশ হলো জনসংখ্যার দিক দিয়ে প্রথম। এখানে আরও বলে রাখি, প্রশ্নগুলি বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। তো মহারাষ্ট্র হলো দ্বিতীয়, বলতে পারে জনসংখ্যার দিকে দ্বিতীয় কোন রাজ্য? মহারাষ্ট্র। আবার যদি বলে যে জনসংখ্যার দিকে ভারতের যে রাজ্যগুলি আছে তার মধ্যে তৃতীয় কোন রাজ্যটি? তখন হবে বিহার। বিহার রাজ্যটি হলো তৃতীয় জনসংখ্যার দিক দিয়ে। আর 4 নাম্বার যদি বলে চতুর্থ রাজ্য কোনটি? চতুর্থ হলো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গল হলো জনসংখ্যার দিক দিয়ে ভারতে 4 নাম্বার, চতুর্থ। তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, চতুর্থ জনসংখ্যার দিক দিয়ে 4টি রাজ্যের নামই জেনে গেলাম। তারপরে আছে 20 নম্বরে ওটিপি এর পুরো নাম কি? আমরা কোনো কিছু খুললে বা ব্যাংকে গেলে টাকা লেনদেন করলে মোবাইলে ওটিপি আসে। এই ওটিপির ফুল ফর্ম কি? এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নগুলি আসে।
ওটিপির ফুল ফর্ম হলো ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড হলো ওটিপির ফুল ফর্ম। 21 নম্বরে দুইটি আগ্নেয়গিরি আছে। দুইটি আগ্নেয়গিরি আছে ভারতের কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন জায়গায়, কোন রাজ্যে, এটা দিতে পারে। কিংবা বলতে পারে দুইটি জ্বালামুখী, হিন্দিতে বললো জ্বালামুখী, আগ্নেয়গিরির হিন্দি নাম হলো জ্বালামুখী। এই দুটি আগ্নেয়গিরি বা জ্বালামুখী আছে ভারতের কোন ক্ষেত্রফলে? এই ক্ষেত্রফল দুটির নাম হলো নারকন্ডাম এবং বেরন বা বেরনে। নারকন্ডাম এবং বেরনে, এই দুটি জায়গা হলো আন্দামানে। ভারতের আন্দামানে হলো এই নারকন্ডাম এবং বেরনে অবস্থিত। বেরনে এই দুটোই হলো বর্তমানে একেবারে জ্যান্ত আগ্নেয়গিরি। এছাড়া আছে 22 নম্বরে কুচিপুড়ি নৃত্য। কুচিপুড়ি নৃত্য ভারতের কোন রাজ্যের? কুচিপুড়ি নৃত্য হলো অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। কারণ এই নৃত্য থেকে একটা প্রশ্ন আসেই, যে কোনো পরীক্ষায় নৃত্য থেকে একটা প্রশ্ন আসেই, তাই নৃত্য থেকে আরও আমাদের প্রশ্ন জানতে হবে। কি বললাম যে কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? এটি হলো অন্ধ্রপ্রদেশের। এছাড়া দিতে পারে কথক কোন রাজ্যের? কথক হলো ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশের। কথক হলো উত্তরপ্রদেশের। এছাড়া যজ্ঞ গান, যজ্ঞ গান নামে একটা নৃত্যশৈলী আছে, সেটি হলো কর্ণাটকের। তো এরকম নৃত্য থেকে একটা প্রশ্ন আমাদের প্রতি বছর যে কোনো পরীক্ষাতেই দিয়ে থাকে। তারপর হলো প্যান, যে প্যান কার্ডটা এখন প্রত্যেকে ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে প্যান কার্ড অবশ্যই। ইভেন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট খুলতে গেলেও এই প্যান কার্ড অবশ্যই লাগবে। তো এই প্যানের ফুল ফর্ম কি? প্যানের ফুল ফর্ম হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। প্যানের ফুল ফর্ম হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। একজন ব্যক্তির নামে একটাই প্যান কার্ড হবে। সে ব্যাংকের বই দুটা তিনটা হতে পারে, দু তিনটা ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু প্যান কার্ড নাম্বার একজন ব্যক্তির একটাই থাকবে। তো এই প্যানের ফুল ফর্ম হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তো আজকে তোমাদের এই 23টি অত্যন্ত কমন প্রশ্ন দিলাম। শুধু 23টি নয়, এর সাথে আমি আরও মিনিমাম আরও 10-15টি 20টি প্রশ্ন এক্সট্রা বলে দিলাম, যেগুলি তোমরা অবশ্যই পড়বে। এবং এই প্রশ্নগুলি দেখবে ইতিপূর্বের বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং ভবিষ্যতেও এই প্রশ্নগুলি এসে থাকে, এবং আরও যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলি অবশ্যই নিয়মিত এই চ্যানেলে দিতে থাকবো। তোমরা অবশ্যই দেখবে। শুধু তোমাদের কাছে একটা অনুরোধ, যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের কাছে যত বেশি পারবে ভিডিওটি বা ভিডিওগুলি শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল কামনা করি। বাই।